নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঐতিহাসিক গল্প মৃণালিনী। আজ দ্বিতীয় পর্ব। মৃণালিনীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, বেনে তো বাণিজ্য করে, সে বণিক কিসের ব্যবসা করে? কথার ব্যবসা। বাহ, নতুন ব্যবসা তো। এতে লাভ লোকসান কীরকম? এতে লাভ হচ্ছে ভালোবাসা, লোকসান ঝগড়াঝাঁটি। এমন সময় মণিমালিনীর পদশব্দ শুনতে পেলেন। মণিমালিনী তাঁর প্রিয় সখী সবাই জানে, তবু সে তাকে সাহায্য করবে বিশ্বাস হলো না। তাই তার কাছে এসব গোপন করে গিরিজায়াকে বললেন, আজ থাক, বেনের সঙ্গে দেখা করো, কাল আবার তোমার পসরা নিয়ে এসো। গিরিজায়া বিদায় নিল। মৃণালিনী যে তাকে কিছু পুরস্কার দেবেন ভেবেছিলেন তা ভুলে গেলেন। গিরিজায়া কয়েক পা এগোলে মৃণালিনী তাকে একখানি পুরনো কাপড় দিয়ে কানে কানে বললেন, আজ রাত্রি 1 প্রহরের পর বাড়ির উত্তর দিকে প্রাচীরের কাছে এসো। তোমার বণিক যদি আসেন, সঙ্গে এনো। গিরিজায়া ঘাড় নেড়ে সম্মতি জানালো। লক্ষণাবতী নগরীর সম্বর্ধন বণিকের বাড়িতে হেমচন্দ্র বাস করছেন। ঘন ঘন তিনি পথের দিকে তাকাচ্ছিলেন। মনে হলো যেন কার প্রতীক্ষা করছেন। অবশেষে হেমচন্দ্র ভৃত্য দিগ্বিজয়কে ডেকে বললেন, আমি চিন্তিত হয়েছি, তুমি ভিখারিনীর সন্ধানে যাও। যে আজ্ঞে। এই বলে দিগ্বিজয় গিরিজায়ার সন্ধানে বেরিয়ে গেল ও তাকে সে হেমচন্দ্রের কাছে নিয়ে এলো। তখন গিরিজায়া আদ্যোপান্ত সবই বললে। সব শেষে বললে, মশাই, আপনি যদি মৃণালিনীকে দেখতে চান, আজ আমার সঙ্গে রাত 1 প্রহরের পর যাবেন। গিরিজায়ার কথা শেষ হলে হেমচন্দ্র অনেকক্ষণ নিঃশব্দে পায়চারি করতে লাগলেন। তারপরে কিছুমাত্র না বলে ঘরের ভেতরে ঢুকলেন এবং ফিরে এসে একখানি পত্র গিরিজায়ার হাতে দিলেন। দিয়ে বললেন, মৃণালিনীর সঙ্গে দেখা করবার আমার কোনো অধিকার নেই। তুমি রাত্রে তাঁর সঙ্গে দেখা করে এই পত্র তাঁকে দেবে। গিরিজায়া বিদায় নেয়। গিরিজায়ার বিদায় নেবার পর মাধবাচার্য এসে হেমচন্দ্রকে নৌকাযোগে নবদ্বীপ নিয়ে গেলেন। মৃণালিনী ও গিরিজায়া উভয়েই নিজ নিজ কথা মতো সেদিন রাত্রে হৃষিকেশের বাড়ির পাশে এসে দাঁড়ালেন। গিরিজায়াকে দেখা মাত্র মৃণালিনী বললেন, কই, হেমচন্দ্র কোথায়? গিরিজায়া বললেন, তিনি আসবেন না, এই পত্র দিয়েছেন দেখুন। এই বলে গিরিজায়া তার হাতে পত্রখানি দিল। মৃণালিনী বললেন, কি করে পড়ি? ঘরে গিয়ে প্রদীপ জেলে পড়লে মণিমালিনী জেগে উঠবে। গিরিজায়া বললে, অধীরা হইও না, আমি প্রদীপ, তেল, চকমকি, শোলা সবই এনেছি, এখনই আলো জেলে দিচ্ছি। গিরিজায়া শীঘ্র আগুন জেলে একটি প্রদীপ ধরালো। সে শব্দে একজন গৃহস্থের ঘুম ভেঙে গেল। দীপালোকে সে সব দেখতে পেল। গিরিজায়া দীপ জ্বাললে মৃণালিনী নিম্নলিখিত পত্র মনে মনে পাঠ করলেন। মৃণালিনী, কি বলে আমি তোমাকে পত্র লিখব তার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি আমার জন্যে দেশত্যাগিনী, অন্যের ঘরে কষ্টে কালাতিপাত করছো। যদি বা দৈবানুগ্রহে তোমার সন্ধান পেয়েছি, তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম না। আমি কোনো বিশেষ প্রতিজ্ঞায় আবদ্ধ আছি। যদি সে প্রতিজ্ঞা অবহেলা করি, তবে আমি কুলাঙ্গার। সে প্রতিজ্ঞা পালনের জন্য আমি গুরুর নিকট প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তোমার সঙ্গে এখানে দেখা করব না। অতএব 1 বৎসর কোনো রকমে কাটিয়ে দাও। পরে ঈশ্বর প্রসন্ন হলে তোমাকে আমি রাজপুত্রবধূ করব। মৃণালিনী পত্র পড়ে গিরিজায়াকে বললেন, গিরিজায়া, আমার উত্তর নিয়ে যাও। তুমি বিশ্বাসী, কি আর পুরস্কার তোমাকে দেব? আমার অঙ্গের অলংকার দিচ্ছি। গিরিজায়া বললে, উত্তর কার কাছে নিয়ে যাব? শুনলাম সন্ধ্যাকালে তিনি নবদ্বীপ যাত্রা করবেন। পরে কিছুক্ষণ চিন্তা করে মৃণালিনী বললেন, গিরিজায়া, তুমি এখন যাও, আমি ঘরে যাই। গিরিজায়া বললে, আমি চললাম। এই বলে গিরিজায়া বিদায় নিল।
তার মৃদু মৃদু গীতধ্বনি শুনতে শুনতে মৃণালিনী গৃহ মধ্যে প্রবেশ করলেন। মৃণালিনী বাড়ির মধ্যে প্রবেশ করে যেমন দ্বার চেপে রুদ্ধ করবার উদ্যোগ করছিলেন, অমনি পেছন থেকে কে এসে তাঁর হাত চেপে ধরল। মৃণালিনী চমকে উঠলেন। লোকটা বললে, এইবার তুমি ফাঁদে পড়েছ। মৃণালিনী তখন রাগে কাঁপতে কাঁপতে বললেন, ব্যোমকেশ, তুমি ব্রাহ্মণ কুলে পাষণ্ড, হাত ছাড়ো, যদি না ছাড়বে এক্ষুনি লোক ডাকব। ব্যোমকেশ ঋষিকেশের পুত্র, ছেলেটা যেমন মূর্খ তেমনি চরিত্রহীন। মৃণালিনীর হাত ধরে টানতেই সে রাগে উন্মত্ত বাঘিনীর মতো ব্যোমকেশকে প্রচণ্ড জোরে এক লাথি মারলেন। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের মনে হলো তার পিঠে কে যেন কামড়ে দিলে। ব্যোমকেশ কাতর স্বরে বিকট চিৎকার করে উঠল। সে শুধু লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। আকাশে তারা ছিল, সেই তারার আলোয় মৃণালিনী দেখতে পেলেন গিরিজায়াকে। গিরিজায়া তার কাপড়ের আঁচল ধরে টেনে বললে, পালিয়ে এসো। না, পালানো উচিত নয় মৃণালিনীর। তিনি পালালেন না। উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যোমকেশ চেঁচাতে লাগল। মৃণালিনী চলে গেলেন তাঁর শোবার ঘরের দিকে। ব্যোমকেশের চিৎকারে বাড়ির সবাই তখন জেগে উঠেছে। সম্মুখে ছেলেকে দেখে ঋষিকেশ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যোমকেশ বললে, মৃণালিনী লুকিয়ে বাইরে গিয়েছিল, আমি তাকে ধরে ফেলেছি, তাই সে আমার পিঠে কামড় দিয়েছে। ঋষিকেশ পুত্রের এই কুকীর্তি কিছুই জানতেন না। মৃণালিনীকে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিনিও তার পিছু পিছু চললেন। মৃণালিনীর সঙ্গে সঙ্গে তাঁর শোবার ঘরে এসে ঋষিকেশ বললেন, মৃণালিনী, তোমার একই চরিত্র? আমার কি চরিত্র? তুমি কার মেয়ে, কি চরিত্র কিছুই জানি না। গুরুর অনুরোধে আমি তোমাকে স্থান দিয়েছি। তুমি আমার মেয়ে মণিমালিনীর সঙ্গে এক বিছানায় শোও। তুমি কি দুশ্চরিত্রা? যে বলে সে মিথ্যাবাদী। রাগে ঋষিকেশ কাঁপতে লাগলেন। বললেন, কি, আমারই খেয়ে আমাকেই চোখ রাঙানো? তুই আমার বাড়ি থেকে দূর হ। না হয় মাধবাচার্য রাগ করবেন, তা করুন। তাই বলে এমন কালসাপ ঘরে রাখতে পারবো না। তাই হবে, কাল সকালে আমাকে দেখতে পাবেন না। আর কিছু না বলে মৃণালিনী বাড়ি থেকে বের হয়ে গেলেন বাইরে। এসে দেখলেন গিরিজায়া ঠিক দাঁড়িয়ে আছে। মৃণালিনী তাকে দেখে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে কেন? আমি যে তোমাকে পালাতে বলে এলাম, তুমি আসছো না দেখে দাঁড়িয়ে আছি। চলতে চলতে গিরিজায়া জিজ্ঞাসা করলেন, এখন কোথা যাবে? নবদ্বীপ। গিরিজায়া ছাড়ল না, তার সঙ্গে সঙ্গে চলল। সুবিশাল সভা মণ্ডপ আলোকিত করে রাজাধিরাজ গৌড়েশ্বর বিরাজ করছেন। রাজসভার নিয়মিত কার্যাদি সমাপ্ত হলে সভা ভঙ্গের উদ্যোগ হল। মাধবাচার্য বললেন, মহারাজ, তুর্কিরা প্রায় সমগ্র আর্যাবত দখল করে নিয়েছে। এখন মগধ জয় করে গৌড়রাজ্য আক্রমণের পরিকল্পনা নিয়েছে। রাজা শুনে বললেন, আপনি কি তুর্কিদের কথা বলছেন? তুর্কিরা কি এসেছে? মাধবাচার্য বললেন, ঈশ্বর রক্ষা করেছেন, এখনও তারা এখানে এসে পৌঁছায়নি। কিন্তু এসে পড়লে আপনি কেমন করে তাদের রুখবেন? মহারাজ পশুপতি বললেন, যবন যদি আসে আমরা নিশ্চয়ই যুদ্ধ করব। মাধবাচার্য বললেন, সাধু সাধু, আপনার যেমন যশ, আপনি ঠিক তেমনি প্রস্তাব করেছেন। আমার শুধু এই প্রশ্ন যে, যদি যুদ্ধই অভিপ্রায়, তবে তার কি আয়োজন হয়েছে? পশুপতি বললেন, মন্ত্রণা গোপনেই করা উচিত, সভার মাঝে প্রকাশ্যে তা বলা উচিত নয়। কিছু কিছু জেনেছি মহারাজ। তবে এ প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করছি এই জন্যে যে এক বীরপুরুষ এখানে এসেছেন। মগধের যুবরাজ হেমচন্দ্রের বীর্যের খ্যাতি বোধহয় শুনে থাকবেন। শুনেছি, এ কথাও শুনেছি যে তিনি আপনার শিষ্য। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে এই যে, এমন বীরপুরুষের নিজের মগধ রাজ্য শত্রু করতলগত হলো কি করে? যখন বিপ্লবের সময় যুবরাজ বিদেশে ছিলেন,
তিনি কি এখন নবদ্বীপে এসেছেন? এসেছেন। রাজ্য অপহরণকারী জবন এই দেশে আগমন করছে শুনে যুবরাজ সেই জবনদের শাস্তি দেবার জন্য প্রতিজ্ঞা করেছেন। গৌড় অধিপতি তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করে শত্রু বিনাশের চেষ্টা করলে উভয়েরই মঙ্গল। সন্ধি স্থাপনের আয়োজন যথাসময়ে স্থির হবে। পরে রাজ আজ্ঞায় সভা ভঙ্গ হল। উপনগর প্রান্তে গঙ্গা তীরে এক সুরম্য অট্টালিকা হেমচন্দ্রের বাসের জন্য রাজপুরুষেরা নির্দিষ্ট করলেন। হেমচন্দ্র মাধবাচার্যের পরামর্শ অনুসারে সুরম্য অট্টালিকায় বাস করতে লাগলেন। নবদ্বীপে জনার্দন নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। তাঁর সহধর্মিণী প্রাচীনা ও ভক্তিহীনা। কিছুদিন গেল এদের পর্ণকুটির প্রবল ঝটিকায় নষ্ট হয়ে গেছে। এই অবধি এরা আশ্রয় অভাবে এই বৃহৎ পুরীর একপাশে রাজপুরুষদের অনুমতি নিয়ে বাস করছিলেন। কোনো এক রাজপুত্র সেখানে বাস করবেন শুনে তাঁরা কোথাও যাবার চিন্তা করছিলেন। হেমচন্দ্র তা শুনে দুঃখিত হলেন। ভাবলেন, এত বড় বাড়িতে আমাদের উভয়েরই থাকা চলবে। ভৃত্যকে বললেন, ব্রাহ্মণকে গৃহত্যাগ করতে নিষেধ করো। ভৃত্য বললে, তিনি আমার কথা শুনবেন না। বাধ্য হয়ে হেমচন্দ্র নিজেই তাঁর কাছে গেলেন ও সাষ্টাঙ্গে প্রণাম করলেন। জনার্দন আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? আমি আপনার ভৃত্য। কি বললে, তোমার নাম রামকৃষ্ণ? হেমচন্দ্র বুঝতে পারলেন ব্রাহ্মণ কানে শুনতে পান না। হেমচন্দ্র নিরাশ হয়ে ফিরে আসছিলেন। এমন সময়ে পিছনে থেকে কে তাঁর উত্তরীয় ধরে টানল। হেমচন্দ্র তাকে দেখে আর স্থির থাকতে পারলেন না। বিনা নিন্দিত স্বরে সুন্দরী বললে, তুমি আমার ঠাকুরদাকে কি কথা বলছিলে? তোমার কথা উনি শুনতে পাননি। হেমচন্দ্র বললেন, শুনতে তো পেলেন না দেখলাম। তুমি কে? মেয়েটি বললে, আমি মনোরমা। উনি তোমার কে? উনি আমার ঠাকুরদা, পিতামহ। তুমি তাকে কি বলছিলে? শুনলাম উনি এ বাড়ি ছেড়ে যাবার উদ্যোগ করেছেন। আমি তাই ওকে অনুরোধ করতে এসেছি যাতে উনি না যান। এ বাড়িতে এক রাজপুত্র এসেছেন, তিনি আমাদের থাকতে দেবেন কেন? আমি সে রাজপুত্র। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এখান থেকে যেও না। কেন? হেমচন্দ্র বললেন, কেন? মনে করো যদি তোমার ভাই এসে বাড়িতে বাস করত, সে কি তোমাদের তাড়িয়ে দিতে পারত? তুমি আমার ভাই? আজ থেকে তোমার ভাই হলাম। বলেই হেমচন্দ্র হাসলেন। বললেন, কিন্তু আমার কথা তোমার ঠাকুরদাকে জানাতে পারলাম না, তার কি হবে? আমি তাকে বুঝিয়ে বলে দেব। হেমচন্দ্র দেখে বিস্মিত হলেন যে মনোরমার সেই আস্তে কথাও তাঁর দাদু শুনতে পেলেন। ব্রাহ্মণ আনন্দিত হয়ে রাজপুত্রকে আশীর্বাদ করলেন।